এশিয়ার মঞ্চে ইস্টবেঙ্গলের মহিলা দলের এই যে লড়াই সত্যি মনে রাখার মতন। আজকে ভাগ্য ইস্টবেঙ্গলের জন্য ছিল না, একদম শেষ মিনিটে জাস্ট বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে ইস্টবেঙ্গল গোল খেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। তো কীরকম ম্যাচ গেল, কীরকম টুর্নামেন্ট গেল সেই নিয়ে অবশ্যই কথা বলবো। কোচ কি জানিয়েছে ম্যাচ শেষে সেটা তোমাদের জানাবো। তার সাথে সাথে আইএসএল নিয়ে কিন্তু কিছু পরিকল্পনার কথা বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। ইস্টবেঙ্গলের আনোয়ার আলী কি তাহলে ব্যান হয়ে যাবে, কি আপডেট রয়েছে সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের মহিলা দলের ম্যাচ নিয়ে, তো মহিলা দলের কাছে আজকে লক্ষ্য ছিল একটাই, যে ম্যাচ যদি যে কোনোভাবে ড্র হয় তাহলে ইস্টবেঙ্গল হাসতে হাসতে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। এমনকি ইস্টবেঙ্গল যদি ম্যাচ হারেও তাহলেও ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে যাবে। সেক্ষেত্রে গোল ব্যবধান বেশিতে হারা যাবে না, এক গোলের ব্যবধান, খুব বেশি হলে 2 গোলের ব্যবধান থাকলেও ইস্টবেঙ্গল থার্ড প্লেস দল হিসাবে কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যেত। ওই যে কপালটা বড্ডই খারাপ গেল আজকে ইস্টবেঙ্গলের জন্য, একদম বাঁশি বাজার। আমরা ভেবেই নিয়েছিলাম যে ইস্টবেঙ্গল হয়তো ম্যাচটাকে 2-0 রেখে দিচ্ছে, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল নেক্সট রাউন্ডে যাচ্ছে, কিন্তু না, শেষ পর্যন্ত কপালটা আজকে সাথ দিল না। ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে একদম গোলটা খেয়ে গেল, গোল খেয়ে 3-0 হারলো। তাহলে কি ইস্টবেঙ্গলে দিয়ে 3-0 হারার মতন খেলেছে, খুব জঘন্য খেলেছে? মোটেই নয়। প্রথম যে গোলটা ভিএআর চেক হলো, চেক হয়ে কী ডিসিশান দেওয়া হলো, ওটা গোল। পুরোপুরি খালি চোখে যে জিনিসে দেখা যাচ্ছে যে ওটা পিওর অফসাইড পজিশানে প্লেয়ার রয়েছে, প্লেয়ারের বডির বেশিরভাগ অংশই অফসাইডে রয়েছে। সেখানে ভিএআর কি চেক হলো, কোনো লাইন, ভিআরে যে একটা লাইন পড়ে সেসব কিছুই নেই, একটা ছোট্ট ভিআরের ভার্সান হয়তো রয়েছে। সেখানে রেফারি দেখে সেখানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডিসিশান দেওয়া হলো এবং সেখান থেকে ইস্টবেঙ্গলকে প্রথম গোল ইস্টবেঙ্গল খেয়ে যায়। ইস্টবেঙ্গল গোল করতেও পেত, ইস্টবেঙ্গলের নাম্বার 7 একদম ভালো সুযোগ পেয়ে গিয়েছিল, কিন্তু গোলকিপারের গায়ে মারে, সেই একটা একদম দুর্দান্ত সুযোগ ছিল, ওই গোলটা করে দিলেও ইস্টবেঙ্গল 2 গোলের মার্জিনে হারতো, তাহলেও ইস্টবেঙ্গল আজকে কোয়ালিফাই করতো। ওই সব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা ইস্টবেঙ্গলের জন্য নয়, এটুকুই বলবো, এর বেশি কিছু বলার নেই। তবু ইস্টবেঙ্গল এই যে ফাইট দিল সত্যিই খুব ভালো। শুরুটা যতটা ভালো হয়েছিল, শেষ দুটো ম্যাচ সত্যিই কঠিন ম্যাচ ছিল। তার মধ্যে তো অবশ্যই দ্বিতীয় ম্যাচ হুয়ান দলটা প্রচুর কঠিন দল, তারা চ্যাম্পিয়ন দল, তাদের কথা বাদ রাখো, তাদের বিরুদ্ধে হেরেছে ঠিক আছে, কিন্তু আজকে অন্তত 2-1 রেজাল্ট হলে ভালো রেজাল্ট হতো সেটা ইস্টবেঙ্গলের জন্য, কিন্তু হলো না, কিছু করার নেই। ইস্টবেঙ্গল তারা কিন্তু গ্রুপের একদম শেষ দল হিসাবে তারা ছিটকে গেল এবং তাদের পক্ষে আর আশা নেই যে তারা নেক্সট রাউন্ডে যাবে, কোনোভাবেই থার্ড প্লেস টিম হিসাবেও নয়। এবার একটা ম্যাচ রয়েছে হুয়ানের সঙ্গে বাম খাতুনে, সেখানে যদি বিরাট বড় ব্যবধানে বাম খাতুন হারে তাহলেও দেখতে গেলে যেতে পারছে না ইস্টবেঙ্গল তারা হচ্ছে না, কোনোভাবেই কোয়ালিফাই করতে পারছে না। ঠিক আছে, ইস্টবেঙ্গলের অভিযান এখানেই শেষ হলো এবং এই যে টুর্নামেন্টের অবশ্যই খুব ভালো ইস্টবেঙ্গল খেলেছে, মহিলা দলের অনেক অনেক সাফল্য তারা আনার চেষ্টা করেছে, অনেকটা চেষ্টা করেছে। বোনেরা খুব ভালো ফুটবল খেলেছে, যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে এবং থ্যাংক ইউ কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউসকে। সে যেভাবে এসে ইস্টবেঙ্গলকে পুরোপুরি বদলে দিয়েছিল, ইস্টবেঙ্গলকে ইন্ডিয়ার মধ্যে একদম IWL চ্যাম্পিয়ন করে এশিয়ার মঞ্চেও যথেষ্ট ভালো পারফরমেন্স করিয়েছে। তো অ্যান্ড্রিউস ম্যাচ শেষে বলেছে যেটা এইভাবে ছিটকে যাওয়াটা সত্যি হতাশাজনক, তবে এই হার আমাদের জন্য এক বড় শিক্ষা হয়ে থাকবে। হয়তো আমরা এর থেকেও ভালো পারফরমেন্স করতে পারতাম, কিন্তু আমি বিশ্বাস করি এই অভিজ্ঞতা আমাদের মানসিকতাকে আরও শক্তিশালী করে তুলবে। পরের বার সুযোগ এলে আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে মাঠে নামবো, আরও শক্তিশালী হয়ে ইস্টবেঙ্গল আবারও এশিয়ার মঞ্চে ফেরার জন্য এখন থেকেই বার্তা দিল কোচ অ্যান্ড্রিউস। তো আশা করি অ্যান্ড্রিউসকে ভালো দল যেরকম দেওয়া হয়েছে, অ্যান্ড্রিউস আবারও পরের সিজনে সে IWL চ্যাম্পিয়ন করে আরও একবার এশিয়ার মঞ্চে আসবে, আমরা সেটা আশা করতেই পারি। এবং এখানেই ইস্টবেঙ্গলের মহিলা দলের পুরো টুর্নামেন্ট শেষ হলো। আবার নতুন করে কবে টুর্নামেন্ট হবে জানি না, এবং নতুন কিছু সারপ্রাইজিং সাইনিং আসতে পারে সেটুকুও শোনা গেছে। তো সেটা যদি হয়ে যায় তো তাহলে ইস্টবেঙ্গল আরও বেশি শক্তিশালী হবে, সেটা বলাই চলে। তো ইস্টবেঙ্গলের মহিলা দল নিয়ে পুরো আলোচনাটা করলাম। এবার যদি আমরা একটুখানি আনোয়ার আলী ইস্যু নিয়ে কথা বলি, তো আনোয়ার আলী ইস্যু নিয়ে তোমরা আবার নতুন করে অনেক কিছু শুনবে, মানে বেশ কিছু ওই তারা একটু লাফানো পাবলিক রয়েছে, তারা বলবে এই ব্যান হয়ে গেল আনোয়ার আলী। না, সেরকম কিছু ব্যাপার নয়। মোহনবাগান সুপার জায়েন্ট তারা
একটা ফিফাতে আবেদন করেছিল যে আনোয়ার আলীর ব্যাপারে যে এতদিন ধরে চলছে, কোনো রায় আসছে না হেন তেন, সেখানে কিন্তু ফিফার তরফ থেকে এবার মোহনবাগানকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে তারা চেষ্টা করবে দ্রুত এই ব্যাপারে নিষ্পত্তি করা, এবং যদি আরও কোনো রকম মোহনবাগানের প্রশ্ন থাকে সেটা জানাতে বলা হয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু ব্যাপারটা দেখবে। অবশ্যই যেটা হবে, রায় হবে, সেটা তো মেনে নিতেই হবে। এবার যে প্লেয়ার ব্যান হবে সেটা মনে হয় না, একটা আর্থিক জরিমানা হয়তো 5-6 কোটি টাকা হয়তো দিতে হতে পারে, সেই 5-6 কোটি টাকা ইস্টবেঙ্গলকে পে করতে হবে, এবং আনোয়ার আলীকেও কিন্তু ওই কিছু একটা টাকা পে করতে হবে, সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা মিটে যাবে। আবার কেউ যেন ভেবে নিও না আনোয়ার আলী আবার গিয়ে মোহনবাগানে খেলবে, না সেরকমটা নয়। সে ইস্টবেঙ্গলে খেলতে চেয়েছিল, নিজের ইচ্ছায় খেলতে এসেছে। এবার কন্ট্রাক্ট টার্মিনেটের ব্যাপারটা সেই অনেক রকম ব্যাপার ছিল, ভুলে গেছি, বহুদিন আগেকার ঘটনা। তো সেই সব বাদ রেখে আনোয়ার আলীর ব্যাপারে এটাই আপডেট রয়েছে, ব্রেকিং আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আশা করি বুঝতে পারছো, কোনো রকম চিন্তার কোনো কারণ নেই, এটুকু বলতে পারি। এর সাথে সাথে আমরা যদি একজন ইস্টবেঙ্গলের মোস্ট ট্যালেন্টেড প্লেয়ারকে নিয়ে কথা বলি, 19 বছর বয়সী ভারতীয় মিডফিল্ড পজিশনের প্লেয়ার ভাল্লালপেকা গুইটে। তো গুইটের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে 31শে মে 2026-এই, মানে আর বেশি দিন তার কন্ট্রাক্ট কিন্তু নেই। অলরেডি তাকে নেবার ব্যাপারে আইএসএলের বেশ কিছু দল অ্যাপ্রোচ করছে তার এজেন্টকে, যে না ইস্টবেঙ্গলের সঙ্গে আর চুক্তি বাড়াতে হবে না, তাকে আমরা আমাদের দলে চাই এবং আমাদের আইএসএল স্কোয়াডে চাই। তো এরকমটাই তার উপর ভালো রকম তার কাছে প্রস্তাব এসেছে। এবার দেখো 19 বছরে আইএসএল সে খেলতে পারে, এর থেকে অনেক কম বয়সে প্লেয়াররা আইএসএল খেলেছে, ঠিক আছে, কিন্তু পেকাকে আরও নিজেকে উন্নত করতে হবে, দীর্ঘদিন ধরে তাকে ফুটবল খেলতে হবে। তো এই বয়সেই অন্য দলে গিয়ে বেঞ্চ হয়ে যাওয়ার থেকে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে থেকে তো গেম টাইম পাচ্ছে, খারাপ তো নয়। এবং ইস্টবেঙ্গলেরও প্ল্যানিং রয়েছে তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করার, যদিও অফিসিয়ালি সেই চুক্তি হয়নি, চুক্তি হতে হতে জানুয়ারি হয়ে যাবে। তো আশা করছি পেকাকে যতই অন্যান্য দল টার্গেট করুক না কেন, পেকা অন্তত ইস্টবেঙ্গলে হয়তো থাকতে পারে। এবার প্রফেশনাল প্লেয়ার যে কোনো ডিসিশন নিতেই পারে, তো আমরা চাই পেকা অন্তত ইস্টবেঙ্গলে থাকুক, এবং ম্যানেজমেন্ট যেন দ্রুত এই ব্যাপারটাকে নিয়ে কথাবার্তা বলে পেকার সঙ্গে, যে হ্যাঁ জানুয়ারি উইন্ডোতে তোমার সঙ্গে আমরা কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেব, তুমি থাকো, তোমার কোনো রকম চিন্তা নেই, এবং তোমাকে ফিউচারে আমরা প্ল্যানিংয়ের মধ্যেও রাখছি আইএসএলে, তাহলে পেকাকে রাখা সম্ভব। তো এরপরে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে কিন্তু একটা বাংলা সংবাদপত্র এই সময়ের তরফ থেকে তারা একটা নিউজ সেটা তাদের সামনে নিয়ে এসেছে। তো নিউজটা ঠিক এরকম যে আইএসএল দেখানো হতে পারে দূরদর্শনে। তো দূরদর্শন মানে তোমরা জানোই টিভিতে দেখানো হতে পারে আইএসএল, কারণ ব্যাপারটা কেন্দ্রীয় সরকার তারা বলেছে 2 সপ্তাহ সময় চেয়েছে, তারা নাকি সমস্ত ক্লাব থেকে শুরু করে এআইএফএফ এর সঙ্গে কথাবার্তা বলছে, এবং 15ই ডিসেম্বরের মধ্যে আইএসএলের ক্রীড়া সূচিও ঘোষণা করতে হবে, যে কবে থেকে আইএসএল শুরু হবে, কবে শেষ হবে, কবে কিভাবে ম্যাচ হবে, কবে ডবল হেডার হবে। হ্যাঁ, হয়তো ফিক্সচার ঘোষণা না হলেও একটা ক্রীড়াসূচি ঘোষণা করার জন্য 15ই ডিসেম্বর ডেডলাইন দেওয়া হচ্ছে। দেখো অবশ্যই তারা যে নিউজটা ব্রেক করেছে খুব ভালো কথা, কিন্তু এর আগেও এই রকম মিডিয়ার তরফ থেকে, আমি এদের মিডিয়ার কথাই বলছি, অনেক এরকম নিউজ ব্রেক করা হয়েছিল, তার কার্যকারিতা আমরা দেখতে পাইনি। তো সেক্ষেত্রে এখনই যে বলে দেওয়া যায় না যে হ্যাঁ দূরদর্শনেই খেলা হবে ইত্যাদি ইত্যাদি হবে, হয়তো তাদের কাছে সেরকম আপডেট রয়েছে, যদি সেটা ফিউচারে হয় তাহলে অবশ্যই এই সময়কেই ক্রেডিট দিতে হবে। কিন্তু এই মুহূর্তে জাস্ট আমার মনে হচ্ছে এটা একটা স্পেকুলেশন, এর বেশি কিছু নয়। তো দেখা যাক সামনের দিকে পুরোপুরি কোনটা ঠিক কোনটা বেঠিক সেটাই সামনে আসবে। এবং এফএসডিএল যদি আইএসএল চালায় তারা কখনোই দূরদর্শনে অন্তত ব্রডকাস্টিং করবে না, তারা যেরকম জিও হটস্টার রয়েছে জিও হটস্টারই হয়তো ব্রডকাস্টিং করবে, এবং টিভিতেও যেরকম যেই চ্যানেলে দেখানো হয় সেখানেই হয়তো দেখানো হবে। তো যাই হোক, যা আপডেট আসবে ভবিষ্যতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখানো হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।